পর্ব 14 লিখেছেন অদ্রিকা চৌধুরী তিহু। মদ্দাহের তপ্ত রোদ ধীরে ধীরে পশ্চিমের দিকে হেলে পড়েছে। সময়ের কাঁটা অদ্ভুত এক তীব্রতায় এগিয়ে চলেছে, অস্থির কোনো ঘূর্ণিপাকের ন্যায়। আকাশের কালো ছায়া ঘনিয়ে আসছে অলক্ষ্যে। দিনের আলোর রং ক্রমে ফিকে ভাব ধারণ করেছে, যেন ধীরে ধীরে গোধূলির চাদরে ঢেকে যাচ্ছে ধরণী। আজ তনয় এবং পিহুর বিয়ে, সেই প্রতীক্ষিত মুহূর্ত, যে মুহূর্তের জন্য গুনে গুনে হয়তো কেউ সময় হিসেব রাখছিল। বিয়ের দিন স্বাভাবিকভাবেই ছেলেদের বাড়ির তুলনায় মেয়েদের বাড়ির অবস্থা ব্যস্ততার তুঙ্গে থাকে। পিহুদের বাড়িও এর ব্যতিক্রম নয়। সকাল থেকে তুমুল ব্যস্ততায় ভরে আছে রাহমান ভিলা। ঘুম থেকে ওঠার পর থেকেই শায়লা ছাদে রান্নাবান্নার তদারকি করছে। ফাঁক দিয়ে পিহুকে দেখে এসেছেন ক্ষণে ক্ষণে। আত্মীয় স্বজনেরা এসে পড়েছে, যার ফলে সারা বাড়ি আত্মীয় স্বজনে গিজগিজ করছে। মঞ্জুর সাহেব এবং শাহাজ গেটের সামনে পাতানো চেয়ারগুলো ঠিক করাচ্ছে। গেটের বাইরে অস্থায়ী পার্কিংয়ের লাইন। কেউ ফুলের তোড়া নিয়ে ভেতরে ঢুকছে, কেউ আবার ফোনে কথা বলতে বলতে ব্যস্ত ভঙ্গিতে চেয়ার পেতে বসে যাচ্ছে। মঞ্জুর সাহেব একটু এগিয়ে এসে ডেকোরেটরের ছেলেকে বললেন, এই চেয়ার দুটো একটু ডান দিকে সরিয়ে দাও, সোজা লাগছে না। ছেলেটা নীরবে মাথা নাড়িয়ে আদেশ পালন করল। দুটো চেয়ার ঠেলে এনে গেটের একপাশে সরিয়ে রেখে দিল। শাহাজ অতিথিদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করছে। গাড়ির পরিমাণ বেশি হয়ে গেলে রাখার জায়গা থাকবে না। ছোটোখাটো বাসা, তার মধ্যে পর্যাপ্ত সুবিধা না থাকাটাই স্বাভাবিক। শাহাজ দ্রুত পায়ে মঞ্জুর সাহেবের দিকে এগিয়ে আসে। এক প্রকার অস্থির কণ্ঠে বলে ওঠে, বাবা, জামাল চাচাকে একটু জিজ্ঞেস করো বাড়তি গাড়িগুলো ওনার গ্যারেজে রাখতে পারবেন কি না। তনয়রা তো এখনও আসেনি, তার আগেই এই ব্যবস্থা। আচ্ছা আচ্ছা, আমি জামালকে ফোন করছি, তুই চিন্তা নিস না। দেখ তনয়রা কত দূর। গেটের ভেতর পা রাখতেই শাহাজের মুখ অবয়বে এক প্রকার তৎপরতা লক্ষ্য করা গেল। চারপাশে চোখ বুলিয়ে দ্রুত হাতে ফোন বের করে নিল। স্ক্রিন ওপেন করতেই পরিচিত নাম্বারটি ভেসে উঠল। শাহাজ কতক্ষণ তাকিয়ে রইল, তারপর ডায়াল করল নাম্বারে। ওপাশে কিছুক্ষণ রিং হবার পর কল রিসিভ হলো। শাহাজের মুখ ভাবে প্রশান্তির প্রগাঢ় ছায়া। কানে ফোন ঠেকিয়ে কয়েকক্ষণ কথা বলার পর চোখে মুখে ফুটে উঠে আত্মতুষ্টির আভা। কথা শেষে নিঃশব্দে হেসে মাথা নাড়ালো শাহাজ। তনয়দের আসতে আর বেশিক্ষণ লাগবে না, প্রায় কাছাকাছি। ফোনটা নিয়ে পুনরায় পকেটের ভেতরে চালান করে দিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এগিয়ে চলল বাড়ির মধ্যে। রাহমান ভিলার ছাদে খাবারের আয়োজন করা হয়েছে। রঙিন কাপড়ে বিছানো টেবিলগুলো সারি ধরে ছড়িয়ে আছে চারদিকে। বরকনের জন্য গোলাপ ফুলে মোড়ানো দুটো সোফা বসানো হয়েছে। এক কথায় বলা যায় সাধারণের মধ্যে আয়োজনটা জমজমাট রকমের হয়েছে। পিহু বসে আছে নিজের ঘরে। সোনালি পাড়ের টকটকে লাল বেনারসিতে আজ চমৎকার মানিয়েছে তাকে, ঠিক রক্তজবান ন্যায় অঙ্কিত প্রতিবিম্বের মতো। এই বাড়িতে সে আর কিছুক্ষণ, তারপর আর ভাবতে পারল না পিহু। অজান্তেই মুচড়ে উঠল ভেতরটা। তৎক্ষণাৎ সামলে নিল নিজেকে, ধীর পায়ে উঠে দাঁড়ালো। তারপর জানালার পাশ ঘেঁষে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সে। বাইরে তুমুল হৈ হুল্লোড়। বর আসছে বোধহয়। অজানা শিহরণ বয়ে চলল পিহুর অঙ্গ প্রত্যঙ্গে। সারা জীবনের জন্য সে আজ আবদ্ধ হবে আরেকজনের সাথে। যা ইচ্ছে তা পূরণ করতে পারবে কি না সে জানে না। যা হচ্ছে সবই তার কল্পনার বহির্ভূত। হাত পা দুটো উঠিয়ে এক মুহূর্ত মেহেদির উপর জরিপ করল সে।
গাঢ় মেরুনের থেকেও তীব্র রং হয়েছে। হাতের উপরে তনয়ের নামটা স্পষ্ট দেখা যাচ্ছে। পিহু নিঃশব্দে ঘুমটার ভাঁজটা আরেকটু টেনে নেয়। জানালার দিক থেকে সরে পুনরায় বিছানার নিকট এগোলো। শাড়ির আঁচল এক পাশে মেলে দিয়ে চুপচাপ বসে রইল বিছানায়। প্রিয়াশ্রী রহমান, আপনি কি তনয় চৌধুরীকে 20 লক্ষ টাকা দেনমোহরে আপনার স্বামী হিসেবে কবুল করলেন? পিহু মাথা নিচু করে বসে আছে। হাত জোড়া রাখা আছে কুলের উপর। রক্তিম বেনারসির ভাঁজের নিচে লুকিয়ে আছে কাঁপতে থাকা আঙ্গুলগুলো। পাশেই ইথি শক্ত করে ধরে বসে আছে তাকে। চোখে মুখে গভীর চিন্তার ভাঁজ, আবার অপ্রকাশিত আনন্দ। ঘর জুড়ে এক মুহূর্তের নিবিড় নিস্তব্ধতা। কাজী পুনরায় প্রশ্ন করলেন, এবার পূর্বের তুলনায় একটু জোর এবং দৃঢ়তার সহিত বললেন, প্রিয়াশ্রী রহমান, আপনি কি তনয় চৌধুরীকে 20 লক্ষ টাকা দেনমোহরে আপনার বিবাহিত স্বামী হিসেবে কবুল করলেন? পিহু মাথা তুলে তাকায় না। পাশ থেকে হালকা চাপ দিয়ে ইথি মৃদুস্বরে বলে উঠল, পিহু। এবার যেন পিহুর ভেতরে স্তব্ধ কুঠুরি খুলে যায়। নিভে যাওয়া কণ্ঠে শ্বাসের ফাঁকে আস্তে করে পিহু বলে উঠল, কবুল। ঘর জুড়ে সবাই প্রশান্তির নিঃশ্বাস ফেলল। শায়লা মুখে আঁচল চেপে নিঃশব্দে কান্না করছে। মঞ্জুর সাহেব স্ত্রীর কাঁধে হাত রেখে অপলক মেয়ের দিকে তাকিয়ে আছেন। সাহাজ বসে আছে তনয়ের পাশ ঘেঁষে, কাজীর ঠিক ডান পাশে। দৃঢ়ভাবে পিহুর মুখের দিকে তাকিয়ে কাঙ্ক্ষিত শব্দটা শোনার তীব্র অপেক্ষায় ছিল তনয়। কাজী তখন গম্ভীর কণ্ঠে তনয়ের উদ্দেশ্যে বলে উঠলেন, তনয় চৌধুরী, আপনি কি প্রিয়াশ্রী রহমানকে 20 লক্ষ টাকা দেনমোহরে আপনার বিবাহিত স্ত্রী হিসেবে কবুল করছেন? তনয় একটুখানি মাথা ঘুয়ালো। কণ্ঠে কোনো কাঁপুনির আভাস নেই, না আছে ধীরতা। নির্দ্বিধায় বলে উঠল সঙ্গে সঙ্গে, কবুল করছি। কাজী সঙ্গে সঙ্গে মাথা নিচু করে দোয়া পড়ে ফেললেন। ঘর জুড়ে মুহূর্তের নীরবতার পর হঠাৎ একসঙ্গে ভেসে আসে বহু কণ্ঠের সম্মিলিত ধ্বনি, আলহামদুলিল্লাহ। পিহু মাথা নুইয়ে রেখেছে। ঘুমটার ফাঁক দিয়ে এক চিলতে চোখে তাকালো সম্মুখে বসা মানবটির পানে। ঘিয়ে রঙের শেরওয়ানিতে তনয়কে আজ কিছুটা অপরিচিত মনে হচ্ছে তার। বিশেষ করে মাথায় গাঢ় মেরুন পাগড়িটা যেন পুরো মানুষটার ব্যক্তিত্ব পরিবর্তন করে দিয়েছে। সে এখন ওর বর। সত্যিটা পিহুকে একটুখানি স্তব্ধ করে দিল। নিজের মধ্যকার কোনো বিরক্তি টের পাচ্ছে না সে। এটা কি পবিত্রতার কোনো জাদু, কিংবা বিয়ের সাইড ইফেক্ট? নীরবতার সুতোয় গেঁথে থাকা আবহের মাঝে একটুখানি চোখ তুলে তাকালো তনয়। আচমকা তাকাতেই চোখাচোখি হলো দুজনের মধ্যে। পিহু বেকুবের ন্যায় চেয়ে রইল কিছুক্ষণ। হঠাৎ করে টনক নড়তেই দৃষ্টি সরিয়ে নিল তাড়াতাড়ি। তনয়ের ঠোঁটে এক রহস্যময় মুচকি হাসি খেলে গেল তৎক্ষণাৎ। এই মেয়েটার ভেতরে এই প্রথম সে মুগ্ধতা জরিপ করেছে। নিজের বরকে ঠিকমতো চোখ তুলে দেখতেও দ্বিধা। ঠিক আছে প্রিয়াশ্রী রহমান, এর শেষ আমি দেখে ছাড়ব। কতদিন নিজেকে তুমি আমার থেকে দূরে সরিয়ে রাখতে পারো। উক্ত কথাটা ভাবছে আর পিহুকে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তনয়। এদিকে পিহু নিজেকে গুটিয়ে ফেলেছে এতক্ষণে। মুহূর্ত বাদে গভীর শ্বাস ফেলে উঠে দাঁড়ালো তনয়। বিয়ে পড়ানো শেষ। এখন বর বউ পাশাপাশি বসবে। তারপর খাওয়া দাওয়া শেষ হলে বিদায়বেলা। দেয়ালের ছায়া দীর্ঘ হয়ে ছুঁয়ে যাচ্ছে পিহুর পায়ের কাছে। দৃষ্টি তার মেঝেতে নিবদ্ধ। চোখ দুটো স্থির, অটল, যেন মেঝের আনাচে কানাচে সে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তনয়ের মনে হচ্ছে সে এক বটবৃক্ষের পাশে বসা। আসার পর থেকে সদ্যবিবাহিত বউয়ের কোনো প্রকার নড়াচড়া তার চোখে পড়েনি। অটল হয়ে একইভাবে বসে আছে তখন থেকে।
অটল হয়ে একইভাবে বসে আছে তখন থেকে। তনয় একটু ঝুঁকে আসলো সামনে, মাথা হালকা কাত করে ঠোঁটের কোণে অদৃশ্য হাসি চেপে রেখেছে। শান্ত চোখে পিহুকে ইশারা করে বলল। পিহু প্রথমে বোঝার চেষ্টা করলো, ব্রজুরা কুঁচকে তাকালো সে। তারপর আস্তে আস্তে খুব দ্বিধাভরে মাথা নুয়ালো। তনয় একটু এগিয়ে এসে কণ্ঠস্বর নামিয়ে উচ্চারণ করলো, অভদ্র লোক থেকে অভদ্র বর হয়ে গেলাম তবে। কি বলো? অব্যক্ত এক শিহরণ পিহুর মন কুঠুরির দরজায় কড়া নাড়ল যেন। এক ঝটকায় মাথা তুলে তাকালো সে। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গিয়েছে। তনয় তখনও তাকিয়ে আছে পিহুর বিস্ময় ভরা চোখে। একটু স্বস্তি ফিরতেই চোখ মুখ কুঁচকে উঠল পিহুর। আশেপাশের মানুষের উপস্থিতি তীব্রভাবে সচেতন করে তুলল তাকে। ঠোঁটের কোণে টেনে আনলো জোর করে আঁকা হাসি। গলা নামিয়ে ফিসফিসিয়ে গজগজ করে বলতে লাগলো, আমি কিন্তু মোটেও খুশিতে গদগদ হয়ে আপনাকে বিয়ে করিনি। তনয়ের ঠোঁটের কোণে বাঁকা হাসি। উক্ত কথা কর্ণকুহরে প্রবেশ করতেই সে আরেকটু ঝুঁকে আসলো। খানিকটা উপভোগ্য আগ্রহে বলতে লাগলো, বিয়ে তো করেছ, দ্যাটস এনাফ ফর মি। পিহুর মুখ কঠিন হয়ে গেল। চোয়াল শক্ত করে নামিয়ে বলল, কি মনে করেন আপনি নিজেকে? তনয় আবার একটু হেলে বসল। শরীরের ভার এক কনুইয়ের উপর চাপিয়ে রেখে সোফার হালকা বাঁকানো হ্যান্ডেলে। তারপর এক ধরনের স্বস্তিভরা দৃষ্টিতে চেয়ে রইল পিহুর পানে। কি আবার মনে করব? একটু থেমে তনয়ের ঠোঁটের কোণে দুষ্টুমির ঝিলিক দিয়ে উঠল। তারপর বলল, তোমার এক এবং একমাত্র বর। পিহু এক পলক তাকিয়ে থাকে স্তব্ধ হয়ে। চোখজোড়া ধীরক্রমে সরু হয়ে আসছে তার। গলার স্বর একইভাবে নরম, নিচু, তবে পূর্বের তুলনায় কঠিন করে বলে উঠল, বর না ছাই। তনয় এবার পুরোপুরি হাসল নিঃশব্দে। পিহুর শাড়ি ঘেঁষে আরেকটু এগিয়ে এসে বসল সে। এর মাঝেই একজন আসলো ছবি তুলতে। দুজনে সুন্দর হাসি দিয়ে ছবি তুলে নিল। তারপর তনয় তাকালো পিহুর দিকে। হেসে হেসে বিড়বিড় করে আওড়ালো, বর হলেই এতক্ষণ ধরে মুখের উপর তোমার কথা সহ্য করছি। বেশি কথা বললে একদম কোলের উপর বসিয়ে রাখবো, আরও সুবিধা হবে। বরের কোলে বউ, পাশে আরেকজন মানুষকে অনায়াসে ছবি তুলতে জায়গা দিতে পারবো। দপ করে চোখ দুটো ছুটে করে ফেলল পিহু। কটমট চোখে তনয়ের দিকে তাকিয়ে মুখ অন্যদিকে ফিরালো সঙ্গে সঙ্গে। দৃষ্টি নেমে এলো ধীরে ধীরে। লোকটা শুধু অভদ্র না, নির্লজ্জও বটে। না হলে ভরা বিয়ে বাড়ি, এত মানুষের আনাগোনার মধ্যে কেউ এ কথা বলে? যদিও কেউ শুনতে পায়নি তাতে কি হয়েছে, পিহু তো শুনেছে। প্রতি উত্তরে চুপ রইল পিহু। বিন্দুমাত্র বিশ্বাস নেই এই লোকের প্রতি। পরে দেখা যাবে আসলেই কোনো কথাবার্তা ছাড়া একটানে কোলের উপর বসিয়ে রাখবে। এর চেয়ে চুপচাপ থাকাই শ্রেয়।